এমন কিছু মনোনয়ন দেখেছি আমি যেটা অ্যাকচুয়ালি খুব অপমানজনক মনে হয়েছে নিজের কাছে নারী হিসেবে, যে এর থেকে বেটার নারী ক্যান্ডিডেট কি ছিল না বাংলাদেশে? আশেপাশে তো বহু যোগ্য নারী দেখি, কিন্তু মনোনয়নটা হয়েছে দলীয় স্বার্থের কারণে। কারণ মনোনয়নের কোনো বেসিস ছিল আগে? আমরা তো সবাই জানি কোনো বেসিস ছিল না। মেধার ভিত্তিতে তো মনোনয়ন হতো না। রাজনৈতিক দলের নেতার সাথে আমার বন্ধুত্ব আছে, নেত্রীর সাথে আমার বন্ধুত্ব আছে, আমি ওর ভাগনা ওর ভাগ্নি, এই বেসিসে মনোনয়নগুলো হতো। তো সুনির্দিষ্ট কিছু রুলস যদি প্রণয়ন করা যায়, রুলসও না অ্যাকচুয়ালি আরপিওর মধ্যেও এ ব্যাপারে কিন্তু থাকতে পারে প্রভিশনস, যে কোয়ালিফিকেশনস গুলো প্রত্যেকটা দলের গঠনতন্ত্রে থাকতে হবে, যে কি ভিত্তিতে তারা নারী সদস্য মনোনয়ন করবে। টাইম এন্ড এগেন গবেষণার প্রত্যেকটা গবেষণা একই জিনিস ইন্ডিকেট করছে। এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যে ওনাদেরও লাভ আছে। নারী বাড়লে শুধু যে আমাদেরই ক্ষমতায়ন হবে তা না, এখানে সবার লাভ আছে। সবার লাভ আছে কারণ এই লেজিসলেটিভ প্রসেস বা ল মেকিং যে প্রসেসটা আছে সেটার কোয়ালিটি বাড়বে, সেটার মান বাড়বে। এরকম অনেক ইস্যুস আছে, যেরকম ধরেন হেলথ কেয়ার, এডুকেশন, জেন্ডার বেসড ভায়োলেন্স, চাইল্ড কেয়ার, যেগুলো প্রাধান্য পেয়েছে অনেক দেশে বিশ্বের, কারণ তাদের নারীর অংশগ্রহণ সংসদে বেড়েছে। শুধু এটা নাই, যে প্রক্রিয়াটা, যে আইন প্রণয়ন করার প্রক্রিয়াটা, কারণ আমরা তো সংসদে তাদের রিপ্রেজেন্টেশন বাড়ানোর কথাই এখন বলছি, এই প্রক্রিয়াটারও কিন্তু ধরনটা পাল্টে যায় যখন নারীদের পার্টিসিপেশন সংসদে বাড়ে। কিভাবে পাল্টায়? একটা অ্যাডভার্সারিয়াল সিস্টেম থেকে এটা কোলাবোরেটিভ একটা সিস্টেম হয়ে যায়। সো নানাভাবে কিন্তু বেনিফিট আছে নারীর অংশগ্রহণ যদি সংসদে বাড়ানো যায়। এটা শুধু নারী ক্ষমতায়নের জন্য না, এটা সবার জন্যই বেনিফিশিয়াল। এটা আই গেস আমাদের মাথায় ঢোকাতে হবে। তাছাড়া আমাদের জনসংখ্যার মোর দেন হাফ এট দিস পয়েন্ট নারীরা, তো রিফ্লেক্টিভ হতে হবে। তো সংসদ রিফ্লেক্টিভ হওয়ার জন্য আমাদের যদি পরিবেশ সৃষ্টি করতে হয়, নির্বাচনী পরিবেশ, দেন সেদিকে আমাদের কাজ করতে হবে। কিন্তু সবকিছু অবাস্তব, আমরাও জানি অনেক কিছু হতে পারে, যে আমাদের শিরিন আপা যে আকাঙ্ক্ষার জায়গা থেকে যে সাজেশন গুলো করেছেন এগুলো ইমিডিয়েটলি বাস্তবায়ন করা যাবে না। বাট আমি যতটুকু বুঝতে পারছি ওনাদের কথা থেকে, যে আমরা ওদিকে আগাই, ওই যাত্রাটা শুরু করি না। এখনই রাতারাতি অর্ধেক বা 80% সংসদ সদস্য নারী হয়ে যেতে হবে সেটার কথা কেউ বলছে না, বাট অ্যাটলিস্ট সঠিক দিকে যাতে আমরা আগাতে পারি, এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আমাদের মাথায় থাকা উচিত আমরা সবার উই অল স্ট্যান্ড টু বেনিফিট ফ্রম দিস, শুধু নারীরা না। তো এই ব্যাপারে কোনো কনফিউশন থাকা হয়তো উচিত হবে না। আরেকটা, প্রথমে তো আমি যতদূর জানি যে 72-এর সংবিধানে 15টা সিট ছিল, সেটা বেড়ে পরে 30টা, তারপরে 45টা, এখন 50টা এসে দাঁড়িয়েছে। কিন্তু অর্থবহ কি কোনো ক্ষমতায়ন আমরা দেখেছি? একেবারেই দেখিনি। যে জিনিসটা মেন নাদিয়া নিবিন বলেছেন ভেরি আর্টিকুলেটলি অ্যান্ড ব্যাকড আপ বাই রিসার্চ, যে আমরা কি একবারও দাঁড়িয়ে একটু পজ করে অ্যাসেস করার চেষ্টা করেছি যে আচ্ছা এতগুলো তো বাড়িয়ে যাচ্ছি টোকেনিস্টিক কারণে। হ্যাঁ, আমরা নারী ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছি, টোকেনিস্টিক কারণেই বাড়ানো হয়েছে, সত্যিকার অর্থে ক্ষমতায়নের জন্য বাড়ানো হয়নি। কিন্তু আমরা কিন্তু কোনো রিপোর্ট, কোনো রিসার্চ, কোনো সার্ভে কিছুই দেখিনি যে বাড়িয়েছে যে সংখ্যায় এটাতে কি কোনো অর্থবহ ক্ষমতায়ন হয়েছে। সো সেই দিকে তো তাকাতে হবে, একটা পদক্ষেপ নিলেই হবে না। যেরকম এখানে আরেকটা এক্সাম্পল বলি, যে ধর্ষণ নিয়ে যে আইনগুলো ছিল সেটা নিয়ে অনেক লাফালাফি অনেক সময় হয়েছে, কারণ আইনগুলোর মধ্যে অনেক ধরনের ঘাটতি আছে। কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড দাবি করেছে, মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে, বিশাল বড় একটা কাজ হয়ে গেছে। ধর্ষণ বন্ধ হয়ে গেছে বাংলাদেশে? হয়নি। সো সমস্যাটা কোথায় সেটাকে অ্যাড্রেস করতে হবে এবং সবার একসাথে কাজ করতে হবে। এবার যেহেতু আমি আইন অঙ্গনের মানুষ, কিছু জিনিস আমাকে বদল করছে, যে ইমিডিয়েটলি কি কি সম্ভব, মানে 2026-এ যে ইলেকশনটা হবে সেখানে কি কি সম্ভব। তো যেটা আমার মনে হচ্ছে, প্রথমত আরপিও সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ওপর অব্লিগেশনস করাটা অ্যাবসলিউটলি পসিবল। কারণ আমরা দেখে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার আমলে কিন্তু অর্ডিন্যান্স জারি করে করে আইন সংশোধন করা হচ্ছে। তো সেটার দিকে কিন্তু আমরা ইমিডিয়েটলি তাকাতে পারবো। তো রাজনৈতিক দলগুলোর উপরে যাতে নারী নেতৃত্ব এরা ডেভেলপ করতে পারে, সে ধরনের কিছু লিগ্যাল অব্লিগেশনস ইম্পোজ করা যেতেই পারে আরপিও সংশোধনের মাধ্যমে। আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্সি দরকার।
কি ভিত্তিতে এতদিন এই রিজার্ভ সিটস গুলোতে নারীদের মনোনয়ন হচ্ছিল, মানে এমন কিছু মনোনয়ন দেখেছি আমি যেটা অ্যাকচুয়ালি খুব অপমানজনক মনে হয়েছে নিজের কাছে নারী হিসেবে, যে এর থেকে বেটার নারী ক্যান্ডিডেট কি ছিল না বাংলাদেশে? আশেপাশে তো বহু যোগ্য নারী দেখি, কিন্তু মনোনয়নটা হয়েছে অন্য দলীয় স্বার্থের কারণে। কারণ মনোনয়নের কোনো বেসিস ছিল আগে, আমরা তো সবাই জানি কোনো বেসিস ছিল না, মেধার ভিত্তিতে তো মনোনয়ন হতো না। রাজনৈতিক দলের নেতার সাথে আমার বন্ধুত্ব আছে, নেত্রীর সাথে আমার বন্ধুত্ব আছে, আমি ওর ভাগনা ওর ভাগ্নি, এই বেসিসে মনোনয়নগুলো হতো। তো সুনির্দিষ্ট কিছু রুলস যদি প্রণয়ন করা যায়, রুলসও না অ্যাকচুয়ালি আরটিওর মধ্যেও এ ব্যাপারে কিন্তু থাকতে পারে প্রভিশনস, যে কোয়ালিফিকেশনস গুলো প্রত্যেকটা দলের গঠনতন্ত্রে থাকতে হবে, যে কি ভিত্তিতে তারা নারী সদস্য মনোনয়ন করবে। কোয়ালিফিকেশনস গুলো যাতে বেসিক কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিট করে, যেটা হয়নি বেশিরভাগ সময়। আর আরেকটা দিকে যেটা আমরা তাকাতে পারি, যেটা এখন আমার মনে হয় না আমরা তাকাতে পারবো, সেটা হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 65-তে 65-এ সংখ্যাটার কথা বলা আছে 50টা, প্রক্রিয়াটার কথা বলা আছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে 300 জন যারা নির্বাচিত হয় ওনারা সিলেক্ট করবে, নমিনেট করবে। এইদিকে এটা পরিবর্তন করতে হলে আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হলে আমাদের নির্বাচিত সরকার দরকার, আনলেস এখন একটা ঐক্যমত স্থাপন করতে পারে যে গণপরিষদের মাধ্যমে সংবিধান পুনর্লেখন বলেন বা সংশোধন বলেন, যেটাই বলেন সেটা করা। তো যদি গণপরিষদের অ্যাভিনিউটা বন্ধ হয়ে যায়, যেটা আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন যে পুনর্লেখন হয়তো করবেন না ওনারা, সেই ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাও এখন বদলাতে পারবে না 2026-এর ইলেকশনে, এবং এই পদ্ধতি ডিরেক্ট ইলেকশনও সম্ভব হবে না 2026-এর ইলেকশনে। তো আমাদের অ্যাভিনিউ একটাই, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর দায়িত্ব অর্পণ করা থ্রু অ্যামেন্ডমেন্ট অফ আরটিও। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা
এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অতীতে সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।